ইদানিং মাননীয় প্রধানমন্ত্রী একটা নতুন কথা বলছেন, যা প্রধানমন্ত্রীর মুখে শোভনীয় নয়। তিনি বলছেন যে বিরোধী দলের ঘাড়ে স্বৈরাচারের ভূত চেপেছে। শুনছেন না আপনারা? তো ভূত কাকে বলে? গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে ভূত একটা ভৌতিক শব্দ আমরা বুঝি, যে ভূতে ধরা মানে যে লোকটা ইমব্যালেন্সড হয়ে যায়, যে লোকটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ভালো মন্দ কোনটা তা বোঝে না, ঠিক বেঠিক বিচারবোধ হারিয়ে ফেলে, যেখানে যা না তাই বলে তোরে ভূতে ধরেছে। যেই সরকার যখন ক্ষমতায় থাকে তখন তারা গণতন্ত্রকে নতুন ভাবে সংজ্ঞায়িত করে, তখন আমরা গণতন্ত্রের একটি নতুন ডেফিনিশন শুনতে পাই। তো এখন সরকার পাল্টে গেছে, বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি এখন সরকারে বা ক্ষমতায়, তারা গণতন্ত্রকে নতুন ভাবে ডিফাইন করেছে। তো অতি সাম্প্রতিক ডেফিনিশন হলো জামায়াত ইসলামীকে নির্মূল করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসছেন, রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে নির্মূল করা প্রয়োজনীয় বলে মনে করেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন, অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখবেন দয়া করে শেষ পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপরে চেপেছে। প্রধানমন্ত্রীর মুখে এই বক্তব্য শোভা পায় না বলে মন্তব্য করেছে এবারে জামায়াত ইসলামী। রীতিমতো এক প্রকারের আক্ষেপ প্রকাশ করেছে বিরোধী দলের তরফ থেকে। বলা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে বিরোধী দলের বিষয়ে এরকম মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। অন্যদিকে আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে অবগত আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জামায়াত নির্মূলের কাজ করতে হবে, জামায়াতের নির্মূলের জন্য পরিকল্পনা করতে হবে। তার সেই বক্তব্যে বোঝা যায় যে বিরোধী দলের কণ্ঠ রোধ করার জন্য, তাদেরকে দমন করার জন্য ইতিমধ্যে ফ্যাসিবাদের মতোই আওয়ামীলের মতোই কিন্তু পায়তারা করছে সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জামায়াত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে কি বলা হলো সাম্প্রতিক সময়ে জামায়াতকে নিয়ে সরকার দলের যে মন্তব্য, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেটা নিয়ে জামায়াত ইসলামী কি বলছে সেটা আমরা শুনে আসব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ মাত্রায় শেয়ার করার অনুরোধ জানাবো আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি জামায়াত ইসলামের পক্ষ থেকে, জামায়াত ইসলামের তরফ থেকে কি বক্তব্য রাখা হলো। ইদানিং মাননীয় প্রধানমন্ত্রী একটা নতুন কথা বলছেন, যা প্রধানমন্ত্রীর মুখে শোভনীয় নয়। তিনি বলছেন যে বিরোধী দলকে দায়ী করছেন, যে বিরোধী দলের ঘাড়ে স্বৈরাচারের ভূত চেপেছে। শুনছেন না আপনারা? তো ভূত কাকে বলে? গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে ভূত একটা ভৌতিক শব্দ আমরা বুঝি, যে ভূতে ধরা মানে যে লোকটা ইমব্যালেন্সড হয়ে যায়, যে লোকটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ভালো মন্দ কোনটা তা বোঝে না, ঠিক বেঠিক বিচারবোধ হারিয়ে ফেলে, যেখানে যা না তাই বলে তোরে ভূতে ধরেছে। অবশ্য উনি নিজের কথার ব্যাখ্যা দিয়েছেন যে বিরোধী দলকে কেন ভূতে ধরেছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে বগুড়ার জনসভায় গিয়ে উনি বললেন যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু বিরোধী দল এ ব্যাপারে জনগণকে ভুল বোঝাচ্ছে এবং বিভ্রান্ত করছে। আমি ওনার কথা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, আর জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকার এবং পর্যায়ক্রমে জুলাই সনদের 17 অক্টোবর আমরা স্বাক্ষর করলাম, তারপরে নভেম্বর মাসের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো, তারপরে 12 তারিখে ভোট হলো। এসব ধারাবাহিক কার্যক্রমে বিএনপি দেশের একটা বড় দল হিসেবে সব কার্যক্রমে কিন্তু শরীক ছিল। এখানে আমাদের নেতৃত্ব বলেছেন ঐকমত্য কমিশন যে গঠন হলো, এটা তো আমরা সবাই জানি। 12ই ফেব্রুয়ারি 2025 ঐকমত্য কমিশন গঠন হলো এবং 15ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের কাজ শুরু হলো। 166টি সুপারিশ সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল যে আপনার ব্যাপারে মত দেন, আমরা একমত হতে চাই। বাংলাদেশের কিছুটা কনস্টিটিউশনাল রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের ব্যাপারে ওনারা দিলেন। 6টা কমিশনের ব্যাপারে সব পলিটিক্যাল পার্টিদের মতামত সরকারের কাছে দিল। সেটাকে মেলানোর জন্য 33টি রাজনৈতিক দল প্রায় 9 মাস 72টি বৈঠক করেছেন এবং সব বৈঠকে বিএনপি কিন্তু ছিল। সেখানে আলোচনা করে 84টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হলাম। তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কার।
তারপরেই না 17 অক্টোবরে দক্ষিণ প্লাজায় সংসদে একটা বিরাট সমাবেশের মাধ্যমে সেই সময়কার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপস্থিতিতে আমরা সবাই ঐক্যমত্য কমিশনে যারা ছিলাম আমরা এই সংস্কারে স্বাক্ষর করলাম। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, জনগণকে ভূতে ধরে নাই, ভূত যে ধরেছে সরকারকে, এটা বোঝানোর জন্য আমি একটু পেছনে গেলাম যাতে আমরা এবং আপনারা স্মরণ করতে পারি। সব জায়গায় আপনি থাকলেন এবং আপনি এখন যে কথা বলছেন আপনার কথার তাল ঠিক নেই, এই কারণে আপনি বলছেন যে সব মানবো। তো সব মানার অর্থ আপনাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সব মানার ব্যাখ্যা হলো ওনারা যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছেন, কমপক্ষে 10টা সাংবিধানিক আইনি ব্যাপারে ওনারা আপত্তি করেছেন। ওনারা বলছেন আমরা যেগুলো মেনেছি সেইগুলো সব মানবো, এটিকে মানা হলো? আমরা যেগুলো মেনেছি অর্থাৎ 10টা ইম্পর্টেন্ট ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইটা বাদে ওনারা সব মানবেন। এইটার জন্য সালিশ লাগে না, তাহলে তো আপনার কথাই মানা হলো। বাইরে এই নোট অফ ডিসেন্ট তো জামাত ইসলামীও দিয়েছে, অন্যান্য ইসলামী দলও দিয়েছে, অনেক ব্যাপারে বিভিন্ন দলকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তা আমরা তো সেই নোট অফ ডিসেন্টের ব্যাপারে শক্ত হয়ে বসে থাকিনি। ঐক্যমত্য কমিশনে যে 84টি বিষয়ে আমরা একমত হয়েছি তার 8টা 10টা ইম্পর্টেন্ট ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলে। নোট অফ ডিসেন্ট কি? হোয়াট ইজ কল্ড নোট অফ ডিসেন্ট? ডিসেন্ট মানে হচ্ছে আপত্তি। আপত্তি, তার আপত্তি অর্থ কি? 33টা রাজনৈতিক দলের অধিকাংশ একমত হয়ে গেলে একটা দুইটা দল যদি তার সাথে ভিন্ন মত পোষণ করে সেটা একটা নোট অফ ডিসেন্ট, অর্থাৎ দ্যাট ওয়াজ রেকর্ডেড। এটা রেকর্ড থাকবে যে আপনি এটার ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন, এটা একটা রেকর্ড হওয়ার ব্যাপার। তার অর্থ এই না যে আপনি সকলের অধিকাংশ সিদ্ধান্ত মানবেন না। নোট অফ ডিসেন্টের অর্থ তারা দুনিয়ার সমস্ত সংবিধান বিশেষজ্ঞ, পৃথিবীর নানান পশ্চিমা দেশ, ব্রিটেন গণতন্ত্রের দেশ বলে পরিচিত সব জায়গায় আপনি নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা নেবেন। তাদের কথা হচ্ছে একটা মিটিং এ, একটা ফোরাম, একটা অথরিটি যদি 10 জন বসে, তো একটা লোক যদি ভিন্ন মত পোষণ করে তার ভিন্ন মত ওখানে রেকর্ড করে রাখা হয়, এটাই রেকর্ড হয়ে থাকবে। তার অর্থ না এই যে আপনি ভিন্ন মত করেছেন আর 9 জনের লকে আপনি 9 জনের মতই আপনি উপেক্ষা করবেন, এটাকে নোট অফ ডিসেন্ট বলে না। 33টা দল মিটিং করেছে, আপনি একটা জিনিস মানেন, বাস ঠিক আছে, ওটা লিখিত থাকলো, ইতিহাসে যুগ যুগ ধরে স্বর্ণাক করে লেখা থাকবে যে বিএনপি এটা মানে নাই। তার অর্থ বাকি 31-32টা দলকে আপনার কথাই শুনতে হবে। এটা সারা দুনিয়ার কোনো নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা না। আপনি আদালতের কাছে নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা চান, এই যে আদালতে যখন আপিল ডিভিশনে জজ রায় দেয়, তারপরে আপনার হাইকোর্টের বড় বড় বেঞ্চে রায় হয়, 3 জনের 4 জনের যখন জাস্টিসরা কোন বেঞ্চে রায় দেয়, একজন বিচারপতি নোট অফ ডিসেন্ট দেয়, দ্বিমত করে। তার অর্থ কি? উনি দ্বিমত করলেন বলেই কি রায় হয় না? বাকিদের সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ে কিন্তু তখন রায়টা হয়ে যায়, উনি ভিন্ন মত পোষণ করেন। এখন ওনারা বলছেন আমরা এটা ভিন্ন মত পোষণ করেছি, এইটা বাদে আমরা সব মানি। জনগণের কাছে ওনারা শুভঙ্করের ফাঁকি বলছে আমরা সব মানে বুঝতে, ওনারা জনগণকে বিভ্রান্ত করছেন, ভূত ওনাদের ধরেছে যে তাহলে জনগণ ভুল করতেছে। কিন্তু ভুল যে আপনারা করছেন, আপনারা আপনাদের কথার উপরে ঠিক থাকছেন, বরং জনগণ বলতেছে যে আপনি যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কখন দিয়েছেন? ঐক্যমত্য কমিশনের বৈঠক চলাকালে দিয়েছেন, সেটা 17 অক্টোবরের এই বইতে লেখা আছে। তার 1 মাস পরে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা হয়েছে, সংবিধান সংস্কার আদেশ নিয়ে একটা রাষ্ট্রপতির আদেশ হয়েছে, সে আদেশটা কবে হয়েছিল? 13 নভেম্বর, তার গেজেট আছে। সেখানে বলা আছে একই দিনে গণভোট হবে, জাতীয় ভোট হবে। সেই আদেশের ভিত্তিতে আমি পড়ে শোনাই যে ওনারা যে ভুল বোঝাচ্ছেন জনগণকে, যে গেজেটে গণভোটের আদেশটা জারি হয়েছিল, সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনকে বোঝাবে, গেজেটের এই দফাতে বলা হয়েছে। আর গণভোট অর্থ এই আদেশ জারি অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা ওই দিন বিএনপির এই ফাঁকিটা বুঝেছিলাম, যেটা আজকের টিম তো বললেন যে গণভোটটা আগে হতে হবে। আগে হলে এই প্যাচটা কিন্তু লাগলো না। আগে হলে তখন এই সংবিধান সংস্কারের আদেশের জন্য গণভোটের রায় যখন হায় জয়যুক্ত হলো, তখন রাষ্ট্রপতিকে এই সংস্কার পরিষদ অধিবেশন তখন আহ্বান করতে হতো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে বিএনপিকে কাজ করতে হবে এমন মন্তব্য করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না জেনে বুঝে দলের এক ফোরামে এমন মন্তব্য প্রকাশ্যে করে বসেছেন, সেটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু বিএনপি কেন জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চাইবে? বিএনপি হচ্ছে সেই দল, যেই দল জামায়াতের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট জিয়ার আমলে জামায়াতে ইসলামী রাজনীতিতে ফেরে গোলাম আজম সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ সে সময় সেই সুযোগে বাংলাদেশেও ফিরে এসেছিলেন। এ অবস্থায় এহেন বিএনপি, যে বিএনপিকে 91 সালে ক্ষমতায় আনতে জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে হয়েছে, কারণ বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, যেই বিএনপি 2001 সালে যে 4 দলীয় জোট সরকার গঠন করেছে, সেই 4 দলীয় জোট সরকারে তাদের জোট সঙ্গী ছিল জামায়াতে ইসলামী। তাদের মন্ত্রিসভায় জামায়াতে ইসলামীর 2 মন্ত্রী ছিলেন, নিজামী সাহেব এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ দুজনেরই পরে আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের মামলায় বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ড হয়েছে। এহেন বিএনপি হঠাৎ করেই কি রাজনৈতিকভাবে নির্মূলের কথা বলছে? জামায়াতে ইসলামীকে একটা ভাগাভাগির সংসদ গঠনের 2 মাস যেতে না যেতে, এগুলো খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কার চাপে, কার ইঙ্গিতে বিএনপির রাজনীতিটা এমন খোলস পাল্টে এমন ভাবে বদলে যাচ্ছে? জামায়াতে ইসলামীর আমির একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন, মানে তিনি যে রাজনীতিটা বুঝতে পারছেন না তা তো ভাবার কোনো কারণ নাই। তারা তো আন্দোলন শুরু করেছেন গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে, জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে, এবং সেজন্য শনিবার তাদের যে একটি জনসভা করেছেন, সেখানে সরোয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত ওই মহাসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে হাজার চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, একটা দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। তার মানে সমীকরণটা এমন যে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠতে চাইছে এবং বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মানে সমর্থক, আওয়ামী লীগের রাজনীতির বিকল্প হয়ে উঠতে চাইছে। এটা যেমন এখনকার রাজনীতিতে তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী বোঝে, তেমনি এই প্রশ্নটার হিসাব না মেলালে বাংলাদেশের আগামী রাজনীতির অনেক হিসাব মেলানো যাবে না যে কেন বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠতে চাইছে। বিএনপির এই আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা, ব্যাপক জামায়াত বিরোধিতার বিষয়গুলো উচ্চারণ করে বলা, সেটা প্রথম লক্ষ্য করা যায় 2025-এর জানুয়ারির দিক থেকে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কিন্তু বিএনপির ভেতরে এই প্রধান দায়িত্বটা নিয়েছেন। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলে বসেন যে একটা পক্ষ মুক্তিযুদ্ধকে পিছনে ফেলে দিতে চাইছে, সেই পক্ষটা আরো নানা রকম ষড়যন্ত্র করছে। নাম উচ্চারণ করতে রাজি না হলেও তখন সকল সংবাদ মাধ্যম সেই খবরটি বিশেষভাবে উল্লেখ করে, কারণ কারোই বুঝতে বাকি থাকে না যে বিএনপি মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে দেওয়ায় শঙ্কিত বোধ করছে এবং সেজন্য তাদের চিরকালের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে দায়ী করছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভার পর জনসভায় তারেক রহমানকে অনলাইনে সংযুক্ত রেখেই জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করেন, হত্যা ধর্ষণের জন্য দায়ী করেন এবং 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে চিহ্নিত করেন। বিএনপির রাজনীতিতে কোনোদিন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কোন নেতা, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত কেউ কোনোদিন জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে আগে কখনো চিহ্নিত করে নাই। জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা তো দূরের কথা, আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিচার শুরু করেছে, বিএনপি নেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির সকল নেতা বরাবর বলে এসেছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার মাত্র এবং তারা এর বিরোধিতা করে। সেহেন বিএনপি এই পুরো সময়টায়, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টায় বিশেষভাবে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়ানেই কিন্তু জামায়াত বিরোধিতা অব্যাহত রাখে। সেপ্টেম্বরে যখন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুস সাহেবের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার বেরিয়ে পড়ে ভারতের শীর্ষস্থানীয় এক পত্রিকা এই সময়ে, যেখানে পশ্চিমবঙ্গের ওই পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসেন যে বিএনপি জামায়াতে ইসলামীকে মাথায় উঠিয়েছে, জামায়াতে ইসলামী যতটা শক্তির দল নয় তার চেয়ে বেশি শক্তির দল বলে তারা বারবার মনে করেছে, এবার বিএনপি আর এই ভুল করবে না। বিএনপি বলেছিল জামায়াতে ইসলামীকে তারা 30টার মতো আসন দিতে রাজি। এত কম আসনের প্রস্তাব পেয়ে জামায়াতে ইসলামী তাদের কাছ থেকে দূরে সরে গেছে, কিন্তু বিএনপি কিছুতেই এর বেশি কিছু জামায়াতে ইসলামীকে দেওয়া প্রয়োজন মনে করছে না। যখন তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা হয়, দেশে ফিরেই দেখা যায় যে একদিকে তারেক রহমান যেমন ভারত বিরোধিতার রাজনীতি থেকে বহু দূরে সরে আসেন, বিএনপির যেটা বরাবরের প্রধান অবস্থান সেটা থেকে দূরে সরে আসেন, তেমনি সরাসরি জামায়াতে ইসলামীকে তিনি গুপ্ত বলে অভিহিত করেন, যেই গুপ্ত নাম দিয়ে এখন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র
ছাত্র দল সারা বাংলাদেশের সব ক্যাম্পাসে ছাত্র শিবিরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে। মানে ছাত্র শিবির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে যেই গুপ্ত নাম শুনে, সেই গুপ্ত নাম বলে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেন কিন্তু তারেক রহমান স্বয়ং। দেশে ফেরার আগেই ডিসেম্বরের শুরুর দিকে তারেক রহমান রীতিমতো ঘোষণা দিয়ে বসেন যে এই জামায়াতে ইসলামীকে তো বাংলাদেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে, তারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, তারা লুটতরাজ, অগ্নিসংযোগ সব করেছে 1971 সালে। কাজেই এমন একটা অপরাধী দলকে তো বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। এই কথার ভিত্তিতে নির্বাচন করে যে তারেক রহমান নির্বাচনে জিতে আসার কথা ভাবলেন, আর যে দলকে 30টা সিট দেবেন ভেবেছিলেন সে দলকে তার জোট সঙ্গী এনসিপি সহ মিলিয়ে 70টার বেশি আসন দিলেন শেষ পর্যন্ত। এই পুরো ভাগাভাগির ব্যবস্থাটা যে হলো, তার পেছনে যে দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা তারেক রহমান সহ বিএনপিকে যেই অ্যাসাইনমেন্টটা মূলত দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে জামায়াত মুক্ত করা, জামায়াত মুক্ত রাখা এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে প্রধানতম শক্তি হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিকে সরিয়ে আনা। কাজে এখন যখন তারেক রহমানের দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসছেন যে তারা ক্রমান্বয়ে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে নির্মূল করা প্রয়োজনীয় বলে মনে করেন, তখন বুঝতে বাকি থাকে না যে যারা সেই অ্যাসাইনমেন্ট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, বিএনপি তাদেরকে আশ্বস্ত করতে চাইছে। ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতায় আসবার পর ট্রাম্প প্রশাসনেরও এই অঞ্চলে, যেটাকে তারা নিরাপত্তা কৌশলের দিক থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হিসেবে অভিহিত করে, যেখানে ভারতকে তারা তাদের সবচেয়ে বড় অংশীদার বলে মনে করে, যেখানে বাংলাদেশ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দেশ, সেই বাংলাদেশে তারা কিছুতেই ইসলামী খেলাফত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। কাজে সেই আমেরিকা এবং ভারত মিলেই যৌথভাবে এই যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী করতে রাজি হয়েছে এমন একটা নিরুপায় অবস্থায়, যখন অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পুরোটা শাসনামল জুড়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছিল, মানে তলানিতে গিয়ে ঠেকেছিল, যেই বাংলাদেশে কিনা ভারতের ব্যাপক পরিমাণ বিনিয়োগ আছে অবকাঠামো খাতে, যেই বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার এই অঞ্চলে, সেই বাংলাদেশে এমন বৈরী সরকার বসে থাকা কিছুতেই ভারত কিংবা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক বলে বোধ হচ্ছিল না। কাজেই তাদের সরাসরি অ্যাসাইনমেন্টে তারেক রহমান আসবার পর এখন তাকে কথায় কথায় বা প্রায়শই জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার কথা বলতে হবে বইকি। যেই সরকার যখন ক্ষমতায় থাকে তখন তারা গণতন্ত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করে, তখন আমরা গণতন্ত্রের একটি নতুন ডেফিনিশন শুনতে পাই। সরকার বদলে যায় তো গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে যায়। বরাবর এটি হয়ে এসেছে। শেখ হাসিনা 15 বছর ধরে তার আওয়ামী লীগ সহ আমাদের শিখিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে, মুজিব পূজা করতে হবে, হাসিনার বন্দনা করতে হবে। আর যদি আমরা তা করতে পারি তাহলে আমরা গণতান্ত্রিক, আমরা প্রগতিশীল মানুষ। আর না হলে আমরা ঠিক নেই, আমরা জঙ্গি। লোকেরা মজা করে বলে যে সঙ্গে থাকলে বা আমাদের কথাবার্তা মেনে চললে সঙ্গী, না হলে জঙ্গি। তো এই ছিল আওয়ামী লীগের গণতন্ত্রের ডেফিনিশন। তো এখন সরকার পাল্টে গেছে, বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি এখন সরকারে বা ক্ষমতায়, তারা গণতন্ত্রকে নতুনভাবে ডিফাইন করেছেন। তো অতি সাম্প্রতিক ডেফিনিশন হলো জামায়াত ইসলামীকে নির্মূল করতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়। তো এইটি দুঃখজনক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলবেন ভাবতে পারি। যদিও তিনি, আমরা দেখেছি গত 20-21 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা, মাঝে মধ্যে তার অতিকথন, তার অপ্রত্যাশিত বক্তব্য মন্তব্য, যেটি তার স্বভাব সুলভ না, সব মহলই তার একটি গ্রহণযোগ্যতা ছিল। তিনি মিতবাক, শব্দ চয়নে সতর্ক, আমরা জানতাম সেটি। একরকমের সভ্য সংস্কৃতি চর্চা করতেন। তো ইদানিং এসে সেটি করছেন না, নিজের প্রতি অবিচার করছেন। আবার সদ্যই শুনলাম তিনি নিজেই বলছেন, আমার বয়স হয়েছে, আমি এখন রিটায়ারমেন্টে যাব, আমি আর অ্যাক্টিভ রাজনীতি করবো না, দলের কোনো পজিশনে থাকবো না। হতেই পারে, অনেক বয়স হয়েছে তার নিঃসন্দেহে। আজকাল হাঁটাচলা করতে কষ্ট হয়, কথা জড়িয়ে যায়, নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি। তো এখন তিনি যখন যাওয়ার নাম নিচ্ছেন, তখন কাকে খুশি করবার জন্যে সারা জীবনের অর্জন বিসর্জন দিয়ে তিনি এমন মন্তব্য করেন, সেটি চিন্তার বিষয়। তো কি বলেছিলেন সেটি শুনে ফেলি চট করে। তো তিনি বলেছিলেন শনিবারে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় বিএনপির, সেখানে তিনি কথা বলছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জামায়াত আমিরের সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিচ্ছিলেন।
তো জামায়াত আমির সম্প্রতি বলেছিলেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা এসেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটি তো শুধু জামায়াত আমির বলেননি, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ বলছে, শুধু বিএনপি ঘরানার লোকজন ছাড়া বাকি সবাই বলছে। তো তিনি বললেন মির্জা ফখরুল যে তার খুব খারাপ লাগছে, তার খুব কষ্ট হয়েছে, দুঃখ রাখবার জায়গা পান না। কেন আমির ডাক্তার শফিকুর রহমান এই কথা বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? এটি হয়নি তিনি বলছেন। এবং তিনি বলেছেন যে 5 আগস্টের পর যে সুযোগ পেয়েছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করবার জন্য, সেটি হতে দেবে না জামায়াত বা জামায়াত আমির, তিনি এভাবে বলছিলেন। তো শেষে তিনি বললেন যে সেই প্রচেষ্টাকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া এবং ফ্যাসিস্ট শাসনের আবার সূত্রপাত করা, এটি নাকি চাইছে জামায়াত ফ্যাসিস্ট শাসন চাইছে এবং বিএনপির সেই সদিচ্ছা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ, সেইটি তারা বিরোধিতা করছে। আচ্ছা, তখন তিনি বললেন আগামীতে যেন তাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, আগামীতে যাতে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করা যায় তিনি নেতাকর্মীদের উৎসাহিত করলেন সেভাবে কাজ করতে, সুস্পষ্ট বক্তব্য একেবারে। তো এখন জামায়াত ইসলামী প্রধান বিরোধী দল, তো প্রধান বিরোধী দলকে রাজনৈতিকভাবে নির্মূল করলে তাহলে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ পাবে, নাকি গণতন্ত্রে এমন প্রত্যাশা করতে হয় যে বিরোধী দলকে নির্মূল করে দেব? তো এই কথা আমাদের শুনতে হলো জীবন সায়ান্নে পৌঁছা, সারা জীবন রাজনীতি করা, মৃতবাক এক সময়ের পরিমিতি বোধ ধারণ করতেন এই মানুষটি, যিনি পেশায় অধ্যাপনা করেছেন অতীতে একটা ভালো সময়। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আমাদের শুনতে হলো যে বিরোধী দলকে, প্রধান প্রতিপক্ষকে নির্মূল করতে হবে। আর তাদের ছাত্র সংগঠনের নেতার কাছে শুনতে হলো যে শিবির কর্মীদের হত্যা করতে হবে। তো এই হলো জামায়াতের বিএনপির গণতন্ত্রের সংজ্ঞায়ন, নতুন সংজ্ঞা। এটি ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে জায়গা পাবে কিনা বলতে পারছি না। আচ্ছা, তো এখানে জামায়াত আমির সম্পর্কে কিছু কথা বলতে হয়। জামায়াত আমির শনিবার দিন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল তাদের যে সমাবেশ চলছিল, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে সমাবেশ হচ্ছিল, সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামায়াত আমির। তিনি বলেছেন বিএনপির প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফেসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমি রিপিট করছি সেন্টেন্সটি, প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফেসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। হাজার চেষ্টা করেন আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল ভার্সন হতে পারবেন। 2টি ভোট হয়েছে, একটি বিএনপি তাদের পক্ষে গেছে বলে মেনে নিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের কথা তিনি বলছেন। আরেকটিতে লোকেরা 70% ভোট দিয়েছে, হ্যাঁ ভোটের কথা বলছেন, গণভোট, সেটি তাদের পক্ষে যাচ্ছে না, তাই সেটি তারা মানছে না। তো এখানে জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ যে কথাটি আমি ধরছি সেটি হলো যে হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবেন না, তবে আওয়ামী লীগের দুর্বল ভার্সন হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে সেই গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। গাধা আসলে কুকুর হতে পারে না, কুকুরও গাধা হতে পারে না। যাকে যার জায়গায় তার জায়গায় থাকতে হয়। জায়গা সোয়াপ করলে বা সুইচ করলে বদলালে সুবিধা হয় না, প্রীতিকর হয় না, বিষয়টি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তো জামায়াত আমির বোধহয় ঠিকই বলেছেন, বিএনপি চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবে না। 96-তে 15ই ফেব্রুয়ারি বিএনপি যে পাতানো নির্বাচন করেছিল, মাত্র 2 মাসই টিকেছিল সেই সরকার, কারণ আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। আওয়ামী লীগের হাজার দোষ আছে, আওয়ামী লীগকে আমরা এখন নিষিদ্ধ করেছি, বিএনপি নিষিদ্ধ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগের মিত্র বিএনপি এখন দলটিকে নিষিদ্ধ করেছে। তো বিএনপি সম্পর্কে আমাদের অনেক দুঃখ কষ্ট অভিযোগ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। তো এই দল ফিরে আসুক সেটি আমরা চাই না, কিন্তু আন্দোলন সংগ্রাম করবার ক্ষমতা বিএনপি তো সত্যিকার অর্থেই রেখেছে একটি সময়, যা বিএনপি আওয়ামী লীগ তো সত্যি রেখেছে। 96 নির্বাচন 2 মাসের মাথায় আবার করতে বাধ্য করেছিল বিএনপি, আওয়ামী লীগ বাধ্য করেছিল বিএনপিকে। আর বিএনপি 15 বছরেও আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি তাদের কথা শুনতে। শুধু তাই না, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের, তার বাসার সামনের থেকে বালি এবং সিমেন্টের ট্রাক সরাতে পারেনি, মাসের পর মাস চেষ্টা করে পারেনি। এবং তাদের আন্দোলন সারা বছর ঈদের আগে বা পরে হয়েছে। তো যাই হোক, সেগুলো তো আমাদের সব দেখা, আমরা এই দেশেরই মানুষ, কার কতটুকু মরুদ সব আমরা দেখেছি। তাই জামায়াত আমির রাইটলি বলেছেন যে চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবেন না, চেষ্টা করবেন না, আসলেই পারবে না তারা এখন যে লাইনে যাচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, গণভোটকে অস্বীকার করা, জুলাই সনদ বাস্তবায়নকে বিলম্বিত করা, প্রকারান্তরে অস্বীকার করা। তো এই বিষয়গুলো করে তারা খুব তাড়াতাড়ি, ইতিমধ্যে 2 মাসের মধ্যে তাদের যে জনপ্রিয়তা কমেছে, তাদের বিষয়ে জনমনে অনাস্থা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে। এবং এটি চলতে থাকলে টার্ম পড়া কত দূরের কথা, বছর পড়া যাবে কিনা, ক্ষমতা থাকা যাবে কিনা, যথেষ্ট সন্দেহ আছে। ওদিকে মির্জা ফখরুলরা
বাইরে এসে বলছেন যে জামাতকে এলিমিনেট করতে হবে, নির্মূল করতে হবে। এটি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। এটা বিরাট একটা রাজনৈতিক বার্তা দেয় যে সামনে বিএনপি কি করতে যাচ্ছে। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমি 5 আগস্টের পরে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ তো জামাত শিবিরকে কি নির্যাতন করেছে, তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে এই বিএনপির আমলে। যদিও বিএনপির কপাল ভালো যে তারা জামাত ইসলামের মতো একটা বিরোধী দল পেয়েছে। এমতো অবস্থায় যদি আওয়ামী লীগ বিরোধী দল হতো তাহলে বিএনপি বুঝতো কত ধানে কত চাল। কিন্তু এদের কাছে তো ওইটাই ভালো, কারণ আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু এখন যেটা হয়েছে, তখন তো রিজিকই বন্ধ করে দিছে। তো মানুষের সবচাইতে বড় খারাপ জিনিস তো রিজিক বন্ধ করে দেয়া। জামাত শিবির এখন বর্তমান ক্ষমতাসীনদের রিজিক বন্ধ করে দিয়েছে। তারা যেভাবে চাঁদাবাজি করে খেত, যেভাবে হল বাণিজ্য করে খেত, সিট বাণিজ্য করে খেত, এই শাহবাগ মোড়ে যে ফুলের দোকান টোকানগুলো আছে, তারপরে আশেপাশে যে দোকান টোকানগুলো আছে, এইগুলোতে চাঁদাবাজি করে খেত, ক্যান্টিনে ফাও খেত, এইগুলো খুব চমৎকার ভাবে বন্ধ করে দিয়েছে ডাক্তার এসে, এই সাদিক কায়েমরা। আর ওদিকে জামাত ইসলাম তাদের যে কয়জন এমপি আছে তারা চাঁদা নিচ্ছেও না, কোনো জায়গায় চাঁদাবাজি করতেও দিচ্ছে না। তাদের যে কনস্টিটুয়েন্সি এরিয়া সেখানে তো তারা অনেকটা চাঁদাবাজি নির্মূল করছে, ঘুষ বন্ধ করতে চাচ্ছে। তো এতে তো অন্যদের রিজিক বন্ধ হয়ে যাচ্ছে, তো ওইটা তো তাদের রিজিক। তো এইটা বন্ধ করলে মানুষ রিজিকের উপরে, যখন পেটের উপরে লাথি মারা হয় তখন তো সে চুপ থাকে না, চুপ থাকে না। তো কোন বিএনপি চাচ্ছে এদেরকে এলিমিনেট করতে, একেবারে নির্মূল করে দিতে, যেন ভবিষ্যতে কেউ তাদের এই রিজিকের উপরে আর হামলা না করে। আওয়ামী লীগ এবং বিএনপির রিজিকের উপরে হামলা করার মতো একমাত্র দল হচ্ছে এই জামাত শিবির। এরা ঘুষ বন্ধ করতে চায়, এরা চুরি বন্ধ করতে চায়, এরা মাদক বন্ধ করতে চায়, এরা ছিনতাই বন্ধ করতে চায়, এরা গাঁজার ব্যবসা বন্ধ করতে চায়, এরা চাঁদাবাজি বন্ধ করতে চায়। তো যাদের এইটার উপর নির্ভরশীল, যাদের ফ্যামিলি, যাদের রিজিক, এই রিজিক যারা বন্ধ করে দিতে চায়, তাদের কি এখানে রাজনীতি করতে দিতে চায় তারা? প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও কি তাই মনে করেন? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান। আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। জামায়াত ইসলামকে যারাই নির্মূল করতে চেয়েছে, ইতিপূর্বে আমরা দেখেছি তাদেরই কোনো অস্তিত্ব শেষ পর্যন্ত আর পাওয়া যায়নি। কিন্তু জামায়াত ইসলামী কিন্তু ঠিকই রয়ে গেছে। ইতিহাস বারবার বলে, ইতিপূর্বে নির্মূল করতে করতে বাংলাদেশের প্রধান বিরোধী দলে পরিণত করেছে জামায়াতকে, এবং এবার নির্মূল করতে চাইলে হয়তো সরকারি দলে পরিণত হবে। অনেকেই এমনটাই ধারণা করছে। অনেকে বলছে জামায়াতকে নির্মূল করার স্বপ্ন যারা দেখে তাদেরই অস্তিত্ব একদিন হয়তো বিলীন হয়ে যাবে। কিন্তু জামায়াত ইসলাম যেখানে আছে সেখানেই থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন? এবং জামায়াত ইসলামী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যে কথা বলল, সেই কথা নিয়ে আপনারা আপনাদের মূল্যবোধ ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। কথা আর বেশি বাড়াতে চাই না, বেশি বক্তব্য রাখবো না, আজকের মতো শেষ করবো এখানে। এ পর্যন্তই। শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট, সকল খবর সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।